যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের মুখে দাঁড়িয়েছে ইরান, যেখান থেকে উঠে এসেছে এক প্রযুক্তির অদ্ভুত দানব, আবাবিল 3 ড্রোন। এই ছোট্ট কিন্তু মারাত্মক ড্রোনটি শুধু একটি যন্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক, যেখানে কেবল অস্ত্রই নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল একসঙ্গে মিলেমিশে যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে। আবাবিল 3 ড্রোন প্রথম তৈরি হয়েছিল আত্মঘাতী ড্রোন হিসেবে, যা 40 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারত। কিন্তু এরপর এই ড্রোন তার পরিধি বাড়িয়ে নেয়, গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং এমনকি সশস্ত্র হামলার জন্য রূপান্তরিত হয়। এখন এটি একসঙ্গে গোয়েন্দা এবং আক্রমণাত্মক দুটো কাজ করে, যা ইরানের সামরিক পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে। নকশার দিক থেকে আবাবিল 3 একেবারে আধুনিক। এর দেহ হালকা ওজনের যৌগিক উপাদানে তৈরি, যা ড্রোনটিকে বায়ুগতিবিদ্যার দিক থেকে অত্যন্ত নমনীয় এবং দ্রুত করে তোলে। 3 মিটার লম্বা এবং 4.5 মিটার ডানার দৈর্ঘ্য, যা এটিকে ছোট ছোট যানবাহন, মোবাইল গ্রাউন্ড ইউনিট বা এমনকি জাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য করে তোলে। এর পিস্টন ইঞ্জিন 2 ব্লেডযুক্ত প্রপেটর চালায়, যা ড্রোনটিকে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো, 8 ঘন্টা পর্যন্ত বা 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি একটানা মিশন চালাতে পারে। একদম মারাত্মক এক প্রতিপক্ষ। ড্রোনটিতে রয়েছে উন্নত অপটিক্যাল সিস্টেম, যার মধ্যে আছে দিনের বেলায় ব্যবহারের ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং রাতের জন্য তাপীয় সেন্সর, যার মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভব। সবচেয়ে বিপজ্জনক হলো, আবাবিল 3 নিজের জন্য বহন করতে পারে বিভিন্ন ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র, ছোট ছোট বোমা থেকে শুরু করে বায়ু থেকে ভূমি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। এগুলো দিয়ে ড্রোনটি যে কোনো স্থির বা চলমান শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুল আঘাত করতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে ইরান তার সামরিক কৌশলকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিপ্লবী গার্ড, সেনাবাহিনী সহ নানা ইউনিট এই ড্রোন ব্যবহার করে গোয়েন্দা ও আক্রমণাত্মক মিশন পরিচালনা করছে। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের নতুন চেহারা গড়ে তুলেছে। কেবল অস্ত্রশস্ত্রের জোরে নয়, ডিজিটাল গোয়েন্দা, গোপনীয়তা ও গতিসম্পন্ন আক্রমণের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। আবাবিল 3 ড্রোন শুধু একটি কৌশলগত ড্রোন নয়, এটি ইরানের প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের গর্ব। এখন যে দেশগুলো আগে শুধু উন্নত ড্রোন কিনত, তারা আজ চমকে যাচ্ছে ইরানের এই অগ্রগতিতে। আর যেখানে ইরান তার শক্তি প্রয়োগ করছে, সেই অঞ্চলে এই ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। এই ড্রোনের অস্তিত্ব ইঙ্গিত দেয় ইরান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য প্রস্তুত, শুধু বল নয়, নতুন এক প্রযুক্তির খেলায় প্রবেশ করেছে, যেখানে ছায়া হয়ে আক্রমণ এবং দিক বদলানোর কৌশলই বড় অস্ত্র। গভীর রাতের আকাশে বিস্ফোরণের আগে যে মুহূর্তটা নীরব, সেই মুহূর্তে আবাবিল 3 ড্রোন উঠে আসে নিজের অস্ত্রশস্ত্র নিয়ে, একেবারে প্রাণঘাতী এক ধ্বনি হয়ে। এটাই ইরানের প্রতিরোধের নতুন চাবিকাঠি, যুদ্ধের মাঠের নয়া প্রহরী, আকাশের অদেখা দিক। গাজার আকাশে আগুন, আঙ্কারার হুঙ্কার, এরদোয়ানের বিস্ফোরক বার্তা ও প্রতিরোধে নতুন স্রোত। গাজার ধ্বংসস্তূপের ভেতর কান্না, আর আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন। এই নরক যন্ত্রণার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন বজ্রপাতের মতো আওয়াজ তুললেন। গাজা দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফোনের ওপরে ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই নেতা কথা বললেন গাজার বর্তমান পরিস্থিতি আর ইসরায়েলের হামলা নিয়ে। আঙ্কারা জানিয়ে দিল ফিলিস্তিনের পাশে তারা অবিচল। তুরস্কের প্রেসিডেন্ট শুধু প্রতিশ্রুতি দেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন ভূ রাজনীতির পাল্টে যাওয়া বাতাসের দিকেও। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা, পশ্চিমা দেশগুলো এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। এরদোয়ানের মতে এটা গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, যা প্রমাণ করছে পশ্চিমা বিশ্বেও ইসরায়েল বিরোধী সমালোচনা বাড়ছে। তুরস্ক শান্তি প্রতিষ্ঠার জন্য তার কূটনৈতিক লড়াই চালিয়ে যাবে। এরই মধ্যে সেই একই সন্ধ্যায় ইস্তানবুলের রাস্তায় নেমে এলো হাজারো মানুষ, হাতে ফিলিস্তিনি পতাকা, কণ্ঠে বজ্রধ্বনি, খুন ইসরায়েল, ফিলিস্তিন ছাড়ো। ফিলিস্তিনের জন্য সহায়তা প্ল্যাটফর্মের ব্যানারে 15টি সংগঠন আয়োজন করেছিল এই মিছিল। বাইজিদ স্কোয়ার থেকে শুরু হয়ে তাই এগোতে থাকে হাজিয়া সোফিয়ার দিকে, যেন ইতিহাস আর বর্তমান একসাথে হাঁটছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ব্যানারে স্পষ্ট বার্তা, গাজার ক্ষুধার্ত মানুষদের জন্য দায়ী ইসরায়েল এবং এই অবরোধের জবাবদিহিতা চাই। কিন্তু এর বাইরে আরও ভয়াবহ তথ্য দিচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র কয়েক মাসে মৃত্যু যেন সংখ্যার সীমা ছুঁয়ে ফেলেছে। 18 মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলের তীব্র হামলায় নিহত হয়েছে অন্তত 9,862 জন ফিলিস্তিনি, আহত 40,809 জন। অক্টোবর 2023 থেকে মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 61,000, আহতের সংখ্যা 1,52,850।
আরও করুন অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার অনুমোদন দিয়েছে গাজা শহর দখলের পরিকল্পনা। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সঙ্গেই তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, গাজার মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে এবং যুদ্ধবিরতির আশা শেষ করে দেবে। কিন্তু এই গল্প শুধু গাজার নয়, এটা গোটা অঞ্চলের শক্তির লড়াই। কারণ গাজার পাশে দাঁড়াতে শুধু তুরস্ক নয়, ইরানও নিজের অবস্থান স্পষ্ট করেছে। তেহরান বহুবার জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ ভাঙা যাবে না। হামাস, হিজবুল্লাহ বা গাজার যোদ্ধাদের পেছনে যে অদৃশ্য ঢাল, তার অংশ ইরান। এই কারণেই ইসরায়েলের যে কোনো পরিকল্পনা যতই ভয়ঙ্কর হোক, বাস্তবায়ন এত কঠিন হয়ে পড়ে। গাজায় যুদ্ধ চলছে, আকাশে আগুন জ্বলছে, কিন্তু ইতিহাস বলছে যখন ফিলিস্তিনের পাশে আঞ্চলিক শক্তিগুলো এক হয়ে দাঁড়ায়, তখন আগ্রাসনের সাম্রাজ্য কেঁপে ওঠে। আর হয়তো সেই সময় এখনই। পাহাড়ের নিচে লুকানো স্বপ্ন। ইরানের বিজ্ঞানীরা অটল, যুদ্ধেও নতি স্বীকার নয়। রাতের আকাশ ছুঁয়ে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান। 12 দিন ধরে ইরানের আকাশে ইসরায়েলের আগুন নেমে এসেছিল, কিন্তু সেই আগুন পৌঁছাতে পারেনি ইরানের হৃদয়ে। কারণ যাদের নিশানা করা হয়েছিল ইরানের সেরা পারমাণবিক বিজ্ঞানীরা, তারা এখনও জীবিত, এখনও প্রস্তুত। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইসরায়েলের টার্গেটে থাকা শতাধিক বিজ্ঞানীর মধ্যে 15 জনের বেশি এখন তেহরানের নিরাপদ ভিলায় বা দেশের উত্তরের উপকূলের সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন। তারা পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন, তবুও তাদের চোখে ভয়ের ছাপ নেই, বরং জেদ, দৃঢ়তা। সিনিয়র এক ইরানি কর্মকর্তা জানান, আগের পারমাণবিক প্রকল্পে যুক্ত শিক্ষকদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সেই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেন ছায়ার ভেতর থেকে নতুন চারা গজাচ্ছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা পর্যন্ত দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ চালিয়ে নিতে প্রস্তুত নতুন গবেষকরা। তারা এই দৃশ্যকে তুলনা করেছেন মৃতদের হাঁটাহাঁটির সঙ্গে, যেন মৃত্যু এসেও কাজ থামাতে পারছে না। এরই মধ্যে এই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের নিরাপত্তা ঘিরে তেহরান কড়া প্রহরা বসেছে। কিন্তু কারা এই নতুন বিজ্ঞানীরা? তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানা যায় না। ইরানের শক্তি এখানে, একদল বিজ্ঞানী মারা গেলেও অন্য দল প্রস্তুত, যেন এক অবিরাম স্রোত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি। তার কথায়, ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো আবার অন্য কোথাও থেকে শুরু করবে। তবে বাস্তব ছবিটা ভিন্ন। সিএসবিএস নিউজ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র 3টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই বিমানে ছিল 6টি বাংকার বাস্টার বোমা, যা পাহাড় কেটে ফেলতে পারে, কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। ফোর্দো ইরানের গর্ব, পাহাড়ের নিচে 300 ফুট গভীরে লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। শুধু ফোর্দো নয়, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে, এই হামলার পরেও আশেপাশে তেজস্ক্রিয়তা বাড়েনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার সত্যতা স্বীকার করলেও জোর দিয়ে বলেছে, এতে তাদের উন্নয়ন থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদি স্পষ্ট বলেছেন, আমাদের কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমরা কয়েক রাত ধরে এই ফোর্দোতে হামলার অপেক্ষা করছিলাম। কর্মীরা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, হামলা হয়েছে, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। এই হলো ইরানের কাহিনী, যেখানে পাহাড়ের নিচে শুধু ইউরেনিয়াম নয়, লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন। বোমা কাঁপিয়েছে মাটি, কিন্তু ভাঙতে পারেনি ইরানের সংকল্প। যুদ্ধ হয়তো আবার শুরু হবে, আকাশে আগুন জ্বলবে, কিন্তু ইরানের বিজ্ঞান আর সাহস, সেটি থাকবে অটল, অবিনশ্বর। এ যেন এক অসমাপ্ত যুদ্ধ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, অন্যদিকে ইরান এক নতুন ছকে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদের শক্তিকে অন্য কোনো দিক থেকে আবার সংগঠিত করছে। রাতের নিকষকাল অন্ধকারে গাজা উপত্যকা তখনও আর্তনাদ করছে। বোমার শব্দ, মানুষের কান্না আর ধ্বংসস্তূপের নিস্তব্ধতা।
সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো তখনও আকাশের বুক চিরে যাচ্ছে যেন এক হিংস্র বাজ পাখি। এমন এক ভয়ঙ্কর সময়ে হঠাৎ করে যেন রাজনীতির মঞ্চে এক নতুন মোড় এলো। যে সৌদি আরবকে ইসরায়েলের মিত্র বলে মনে করা হচ্ছিল, সেই সৌদি আরবই এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে মুখ খুলল। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দেয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। এই বিবৃতি শুধু কথার কথা ছিল না, এর পেছনে ছিল এক গভীর অভিযোগ। রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ করছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার টুইস্ট আসে যখন একই সময় ইরাক ও ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়। তারা দাবি করে, এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল নিরপরাধ মানুষের বিরুদ্ধে ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার মতো নীতি গ্রহণ করেছে। ইরাক ফিলিস্তিনিদের জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এর আরেকটি দিক ছিল। যখন সৌদি আরব এবং ইরাক ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার, তখন ইসরায়েলের ভেতরের খবর বাইরে আসতে শুরু করে। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আসলে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। একই সাথে তারা যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এই মানবিক সহায়তা প্যাকেজটি ছিল এক ধরনের ধোঁয়া, যার আড়ালে লুকিয়েছিল ইসরায়েলের আসল উদ্দেশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল কিছু শর্ত দিয়েছে। এই শর্তগুলো ছিল হামাসকে নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজার শাসন হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বদলে বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে হস্তান্তর করা। এই শর্তগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে এই শর্তগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে সৌদি আরব এবং ইরাকের এই প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও কোণঠাসা করে তুলেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা নেয় এবং ফিলিস্তিনিদের ভাগ্যে কী লেখা আছে। এই ঘটনাগুলো যেন এক জটিল নাটকের মঞ্চ সাজিয়েছে, যেখানে প্রতিটি চরিত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, আর দর্শকদের মনে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। গল্পটা শুরু হয় রাতের আঁধারে, যখন তেহরানের সরু গলিগুলোতে রহস্যের জাল বুনছিল বাতাস। শুধু তেহরান নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য শহরেও চলছিল এক গোপন খেলা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ছড়িয়ে পড়েছিল ইরানের মাটিতে এক অদৃশ্য সাপ হয়ে। তাদের লক্ষ্য দেশের গোপনীয় তথ্য পাচার করা, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু তাদের চাল ছিল ত্রুটিপূর্ণ, কারণ ইরানের গোয়েন্দারা তাদের এই ছায়া যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। নীরবে দক্ষতার সাথে তারা ২১ জনকে চিহ্নিত করল। তাদের মধ্যে ২০ জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে হাতে নাতে ধরেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এজেন্টরা শুধু তথ্য পাচারকারী ছিল না, তাদের মধ্যে অনেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপের পরিকল্পনাও করছিল। গ্রেপ্তার হওয়া এই এজেন্টদের মধ্যে একজন নারীও ছিলেন, যিনি আপাতদৃষ্টিতে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার ফোন থেকে উদ্ধার হওয়া কিছু এনক্রিপ্টেড বার্তা ফাঁস করে দেয় তার আসল পরিচয়। এই গ্রেপ্তারগুলো ছিল ইরানের জন্য একটি বড় বিজয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এর শুরু। কারণ এর পরপরই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যা সমগ্র ইরানকে নাড়িয়ে দিল। তেহরানের কেন্দ্রীয় কারাগারে রুজবে ভাদি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার অপরাধ মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করা। রুজবে একসময় দেশের একজন খ্যাতিমান পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, কিন্তু অর্থের লোভ এবং প্রতিশোধের নেশা তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফাঁস করে দিচ্ছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল এক কঠোর বার্তা। ইরানের বিচার বিভাগ স্পষ্ট করে দেয়, দেশের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। এই ঘটনার পরপরই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী সেল ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA অনুসারে এই সেলটি মোসাহেদিন ই খালক অর্গানাইজেশন MKO এর সাথে সম্পর্কিত ছিল। এই দলটি জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল, তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পাক দাশেত কাউন্টির গভর্নর মোহাম্মদ হাসানপুর জানান 3 সদস্যের এই দলটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই 3টি ঘটনা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা যেন এক বিশাল ষড়যন্ত্রের 3টি ভিন্ন অংশ। প্রথমে মোসাদের এজেন্ট গ্রেপ্তার, তারপর একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড এবং সবশেষে একটি সন্ত্রাসী সেলের পতন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেয়া এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইরান তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রান্তগুলোকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে। এই ঘটনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার: ইরানের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোসেনি এজেই বারবার জোর দিয়ে বলেছেন, গুপ্তচর বৃত্তির মতো অপরাধের সাথে কোনো আপোষ করা হবে না। দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পর মোসাদকে আবারও নতুন কোনো চাল চালবে, নাকি তারা তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে? ইরানের নিরাপত্তা বাহিনী কি পারবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে? ট্রাম্প কি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কারণে পিছু হটতে বাধ্য হয়েছিলেন? এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিল। একটি প্রভাবশালী ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদন উদ্ধৃত করে তারা এই দাবি করেছে। ট্রাম্প কেন পিছু হটলেন? ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই দাবির পেছনে রয়েছে কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা। তাদের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ USS হ্যারি ট্রুম্যান গত মে মাসে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়েছিল। এই হামলায় যুদ্ধজাহাজটি প্রায় আঘাতপ্রাপ্ত হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট এর প্রতিবেদন অনুসারে ট্রুম্যানকে সেই হামলা এড়াতে বিপজ্জনকভাবে কৌশল পরিবর্তন করতে হয়েছিল। এর প্রতিক্রিয়া হিসেবে একটি F-18 জেট লোহিত সাগরে বিধ্বস্ত হয়। এই ঘটনাটি ট্রাম্পের যুদ্ধ বন্ধের ঘোষণার কয়েক ঘন্টা আগে ঘটেছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মতে এই হামলা ট্রাম্পকে শর্ত ছাড়াই ইয়েমেনের সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করে, কারণ ট্রাম্প আশঙ্কা করেছিলেন যে যদি একটি মার্কিন যুদ্ধজাহাজ সফলভাবে আঘাতপ্রাপ্ত হয় তাহলে তা সমগ্র বিশ্বে আমেরিকার সম্মান এবং শক্তিকে চূর্ণ করে দেবে। হোয়াইট হাউসকে নাড়িয়ে দেওয়া এই ক্ষেপণাস্ত্র হামলাকে ওই প্রতিবেদনে একটি ইয়েমেনি বিস্ময় হিসেবে উল্লেখ করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর উদ্বেগ এবং দুর্বলতা। এই প্রতিবেদন থেকে আরও জানা যায় যে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা ট্রাম্পকে অব্যাহত সামরিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন যে একটি ক্ষতিগ্রস্ত বিমানবাহী রণতরী আমেরিকার বিশ্বাসযোগ্যতার জন্য একটি বড় বিপর্যয় হবে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অপ্রত্যাশিত ব্যবহার মার্কিন সামরিক বাহিনীকে স্তম্ভিত করে দিয়েছিল। মার্কিন বাহিনী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হুমকি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে নিজেদের অক্ষম বলে মনে করেছিল। পেন্টাগনের এক কর্মকর্তা কমান্ডার ব্রেট কুপার এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় লড়াই হিসেবে বর্ণনা করেছিলেন। এতে বোঝা যায় ইয়েমেনিদের সামরিক সক্ষমতাকে পেন্টাগন কতটা গুরুত্ব সহকারে দেখেছিল। ট্রাম্পের পিছু হটাকে সম্মান রক্ষার জন্য? ইসরায়েলি সংবাদপত্রটি ট্রাম্পের এই পিছু হটাকে একটি সম্মান রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছে, যা যুদ্ধে জেতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইয়েমেনের এই হামলা আমেরিকার মর্যাদা এবং সামরিক শক্তি উভয়কেই ক্ষতিগ্রস্ত করেছে। এর পাশাপাশি ইয়েমেন ইসরায়েলি জলসীমা অবরোধ করে একটি দ্বৈত বিজয় অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে। এই প্রতিবেদন যদি সত্যি হয় তাহলে তা আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি বড় মোড়। একটি ছোট এবং দুর্বল সামরিক শক্তি কিভাবে একটি পরাশক্তির ওপর প্রভাব ফেলতে পারে, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। তবে এই দাবির সত্যতা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। পুরো পরিস্থিতিটি এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্ষেপণাস্ত্র যুদ্ধ কি আবারও ইসরায়েলি আকাশসীমায় ফিরে এসেছে? ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের টার্গেট মধ্য ইসরায়েল।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে টার্গেট করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্রের কারণে মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করেছে। আসন্ন হুমকি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়। নিরাপত্তা প্রোটোকল অনুসারে ইসরায়েলি বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনা গেছে, আইডিএফ নিশ্চিত করেছে। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনী আইএএফ সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। কর্তৃপক্ষ জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের প্রতিরক্ষামূলক নির্দেশ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। নির্দেশে বলা হয়েছে, আইডিএফ ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে। হুমকি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের প্রতিরক্ষামূলক নির্দেশিকা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় যে সাইরেন বেজে ওঠে, তারপরে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আইএএফ দ্বারা প্রতিহত করা হয়েছে। এদিকে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাটসের মন্তব্যের নিন্দা জানাতে সানায় ইয়েমেনিরা মিছিল করেছে। ইসরায়েল কাটস সতর্ক করে দিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেন তেহরানের মতো পরিণতির মুখোমুখি হতে পারে। এর পাল্টা জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইয়েমেনি জনগণ হুমকি গ্রহণ করে না, তারা তাদের পদদলিত করবে, যুদ্ধক্ষেত্রই বিচারক হবে। তারা ইতিমধ্যেই ইয়েমেনি জনগণের ওপর এটি চেষ্টা করেছে। তাদের যুদ্ধ বিমান, বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র এবং সকল ধরনের আকাশ অস্ত্র নিয়ে এসেছে এবং তারা আমাদের ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি হুমকি আমাদের গাজার পাশে দাঁড়াতে বাধা দেবে না এবং আমরা ইসরায়েলকে বলছি, যদি তোমরা আরো তীব্র হও তাহলে আমরা আরো তীব্র হব, লোহিত সাগরে বিস্তৃত পরিসরে এবং তোমাদের শহর, তোমাদের স্থাপনা এবং তোমাদের রাজধানী জাফা লক্ষ্য করে সামরিক অভিযানের মাধ্যমে। এটি প্রথম হুমকি নয় এবং এটি শেষও হবে না। এর আগেও একটি বৃহত্তর শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন আমরা তাদের যুদ্ধজাহাজ এবং বিমানবাহী বাহককে লক্ষ্য করে আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের মুখোমুখি হয়েছিলাম, তখন তারা পিছু হটেছিল। এর আগে 4 জুলাই ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন এবং হাইফাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরেই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইরানের নাটকীয় পদক্ষেপ, মোসাদের ষড়যন্ত্র নস্যাৎ, খামেনির দেশের শক্তি প্রদর্শিত, আটকে রাখা শ্বাস, রুদ্ধশ্বাস, উত্তেজনা আর একের পর এক বিস্ময়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইরানের বুকে। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এক নাটকীয় অভিযানে মোসাদ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একটি বড় ষড়যন্ত্র ফাঁস করেছে। সিস্তান ও বালুচেস্তান প্রদেশের শান্ত মাটিতে হঠাৎ করেই যেন যুদ্ধ শুরুর দামামা বেজে উঠল। কিন্তু ইরান তার অদম্য শক্তি ও ক্ষুরধার বুদ্ধিমত্তা দিয়ে শত্রুর সব চাল নস্যাৎ করে দিয়েছে। রিপোর্ট আল মায়াদিনে। মার্কিন অস্ত্রের বিশাল চালান জব্দ, এক মারাত্মক চাল। শত্রুরা হয়তো ভেবেছিল তারা গোপনে তাদের কাজ চালিয়ে যাবে এবং ইরান তাদের ফাঁদে পা দেবে, কিন্তু সিস্তান ও বালুচেস্তানে যা ঘটল তা তাদের সব পরিকল্পনা উল্টে দিল। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা 3টি পৃথক অভিযানে 210টিরও বেশি সামরিক গ্রেড অস্ত্র জব্দ করেছেন। এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মার্কিন অস্ত্রগুলো ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠী পাচার করছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে অস্থিতিশীল করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি নষ্ট করা। কিন্তু ইরানের গোয়েন্দা বিভাগের তীক্ষ্ণ নজর থেকে কিছুই লুকানো সম্ভব নয়। তারা এই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল এবং অত্যন্ত দক্ষতার সাথে এই বিপুল পরিমাণ অস্ত্রের চালান আটক করেছে। এটি কেবল একটি অস্ত্র জব্দ নয়, এটি মোসাদ এবং তাদের মিত্রদের মুখের ওপর একটি সজাগ চপেটাঘাত। ইরানের এই পদক্ষেপ প্রমাণ করে দেশের নিরাপত্তা রক্ষার জন্য তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আইআরজিসির হুঁশিয়ারি, প্রত্যাশার চেয়েও কঠোর জবাব। ইরান শুধু অস্ত্র জব্দ করেই থেমে থাকেনি, বরং শত্রুদের প্রতি এক কঠিন বার্তা দিয়েছে। দেশটির সামরিক কমান্ডারদের শাহাদাতের 40তম দিন উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের নিরাপত্তার উপর যে কোনো হুমকির জবাবে তারা প্রত্যাশার চেয়েও বেশি কঠোর প্রতিক্রিয়া জানাবে।
বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও বেশি শক্তিশালী এবং বেদনাদায়ক হবে তাদের পরবর্তী পদক্ষেপ। এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে। এর মাধ্যমে আইআরজিসি নিজেদের অপ্রতিরোধ্য শক্তির কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো সময়, যে কোনো স্থানে কড়া জবাব দিতে প্রস্তুত। এই ঘটনাগুলো কেবল অস্ত্রের চালা নাটকের খবর নয়, বরং এটি ইরানের অদম্য শক্তি, সামরিক প্রস্তুতি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রতিজ্ঞার এক সুস্পষ্ট প্রতিফলন। শত্রুরা যখন দেশের শান্তি নষ্ট করতে চায়, তখন ইরান যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। এই নাটকীয় মোড় এবং রুদ্ধশ্বাস পরিস্থিতি প্রমাণ করে ইরানকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কতটা অপ্রতিরোধ্য তা আবারও প্রমাণিত হলো। এই ঘটনা কি অঞ্চলে আরও নতুন কোনো উত্তেজনার জন্ম দেবে, নাকি শত্রুরা ইরানের এই শক্তি দেখে পিছু হটবে?